আমি ওভেন ফেব্রিক্স এর বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ওভেন ফেব্রিকে আমরা ডেনিম ফেব্রিক, আমি যে ডেনিমটা পরে আছি ওটা ওভেন ফেব্রিক। তো এই বিষয়টার প্রসেসটা বিজনেস প্রসেস, ম্যানুফ্যাকচারিং প্রসেস, এবং সেটার সাথে আমরা পার ইউনিট কস্ট, মানে পার ইউনিট বলতে আমি এখানে বুঝতেছি এক গজ কাপড়ের জন্য আমার কি পরিমাণ খরচ হবে, হ্যাঁ, সেটা আমরা নির্ণয় করব। তো শুরুতে আমি ওভেন ফেব্রিকটা কি এটা নিয়ে আমরা একটু অলরেডি আমরা জানি, অনেক অনেক আলাপ হয়েছে ওভেন ফেব্রিক নিয়ে। তো ওভেন ফেব্রিকটা আসলে ওয়াইডলি ইউজড হয় অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে, সেটা অবশ্যই, কারণ আমরা অ্যাপারেল ইন্ডাস্ট্রিতেই এই ফেব্রিকটার ব্যবহার হবে। এবং সেটা হোম টেক্সটাইল, আমরা যে বিছানার চাদর, আমরা অলরেডি বলছি যে বিছানার চাদর, পর্দা, এগুলোতে আপনার ব্যবহার হয়। তারপর আছে টেকনিক্যাল টেক্সটাইলও এই ব্যবহারটা আছে। তো আবারও বলতেছি, এই যে শার্ট পরে আছি ওভেন ফেব্রিক, জিন্স পরে আছি সেটাও ওভেন ফেব্রিক। তো এগুলো নিয়ে আমরা কথা বলবো। আসলে ওভেন ফেব্রিকটা কিভাবে তৈরি হয়, এটা ইন্টারলেস, মানে একটা ওভেন ফেব্রিকের একটা বিষয় হলো যেটা আপনার উইভিং এই নিট ফেব্রিক থেকে আলাদা করবে, এটা হলো নিট ফেব্রিকে একটা ইয়ার্ন ইউজ হয়, আর ওভেন ফেব্রিক হলো 2 বা ততোধিক। এটা হলো মেইন একটা পার্থক্য। তারপর আমরা এখানে ডিফারেন্ট টাইপ অফ ওভেন ফেব্রিক আমরা দেখতে পাচ্ছি, যে অনেক অনেক ধরনের ওভেন ফেব্রিক। তো আমরা যদি শিফন ফেব্রিকের নাম আমরা অনেকেই হয়তো শুনছি, এটা খুবই পাতলা একটা ফেব্রিক হয়, এই শিফন ফেব্রিক আছে। তারপরে আপনার কুমিল্লার খাদি ফেব্রিক, আমরা যারা ঢাকা চিটাগাং যাতায়াত করি, কুমিল্লাতে দেখলে আমরা, কুমিল্লাতে যখন থামে তখন আমরা দেখতে পারি যে হোটেলগুলোতে এই ফেব্রিকটা থাকে, হ্যাঁ। তো এটা এক ধরনের। তারপর লন ফেব্রিক পাকিস্তানি লন, এটা মোটামুটি আমরা সবাই জানি। তারপর আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গেলাম, তখন পাকিস্তানি লনের জায়গায় অনেক ভিড় থাকে, হ্যাঁ। এই লন ফেব্রিক। তারপরে আছে ডেনিম ফেব্রিক। তো এটা নিয়ে মূলত আমি আলোচনা করবো, ডেনিম ফেব্রিকটা কিভাবে এটা কিভাবে তৈরি হইলো, এবং তার হলো কি কি খরচ আমরা অ্যাকুমুলেশন করবো। ডেনিম ফেব্রিকটা আসলে স্টাডি, খুবই শক্ত। আমরা যদি আমরা ধরে ফিল করি যে না, এটা নর্মালি আমার যে শার্টের ফেব্রিক তার থেকে অনেক শক্ত। কারণ হলো যে দাদা একটু আগে বললো, আমাদের দাদা, উনি বললো যে 8 কাউন্ট 10 কাউন্ট, আমরা এগুলো নাম শুনলাম। তো আসলে ওভেন ফেব্রিকটা এটা 6 কাউন্ট থেকে শুরু হয়, মানে জিন্সের প্যান্টটা 6 কাউন্ট থেকে 16 কাউন্ট পর্যন্ত ব্যবহার হয়। তারপরে এটা রং করা হতে পারে, ইয়ান ডাইট হতে পারে। ইয়ান ডাইট মূলত আর কি ওভেন ফেব্রিকটার প্রসেসটা, হ্যাঁ। এই আমি যদি ডেনিম ফেব্রিকে শুরু করি, যে ডেনিম ফেব্রিকটা আমার ফ্যাক্টরিতে উৎপন্ন হবে, তৈরি করবো, তাহলে সেই ক্ষেত্রে আমার প্রথমে ইয়ান লাগবে। তো এই ইয়ানটা আমার তারপরে আমি এটা রং করবো। রং করার পরে তার পরবর্তী প্রসেস, যেটা আমরা শুরুতেই দেখলাম যে উইভিং প্রসেস আমরা যাব। আর এখানে লম্বালম্বী সুতা আর আড়াআড়ি সুতা, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। লম্বালম্বী সুতাতে আপনার রং করা হবে, আড়াআড়ি সুতাতে রং করা লাগবে না। কিছু কিছু প্যারামিটার, আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেসের আগে কিছু প্যারামিটার আমাদের জানতে হবে। কি কি প্যারামিটার? আমি শুরুতেই বললাম যে ওয়ার্পের ইয়ান, ওয়ার্প কি লম্বালম্বী, আর একটা আড়াআড়ি ওয়েট। তো ওয়ার্পের কাউন্ট কত? তো দাদার কাছ থেকে আমি সুতা নিছি, হ্যাঁ, আমি কি 40 কাউন্টের সুতা নেব না, কারণ আমার ডেনিম ফেব্রিক তৈরি করতে হলে আমাকে 8 থেকে বা 6 থেকে আমার শুরু করতে হবে, সেটা 16 থেকে 20 পর্যন্ত যাবে, হ্যাঁ। তো ওয়ার্পের কাউন্ট কত, ওয়েটের কাউন্ট কত, সেটা আমাকে জানতে হবে। তারপরে এন্ডস পার ইঞ্চি, এখানে ইউনিট লেন্থ বুঝাইছি, কিন্তু আমরা যেহেতু 1 গজ কাপড়ের হিসাব করবো সামনে, তো সেজন্য আমি বলতেছি যে এই এন্ডস কত। এটা এন্ডস মানে কি, কতগুলো সুতা। আমি যদি 1 ইঞ্চি কাপড়, এই যে 1 ইঞ্চি কাপড় যদি আমি বিবেচনা করি, তাহলে আমার কতগুলো লম্বালম্বিতে সুতা দিছি, কতগুলো আড়াআড়িতে সুতা দিছি। লম্বালম্বিতে দিলে আমার হবে এন্ডস পার ইউনিট লেন্থ, আর আড়াআড়িতে দিলে হবে পিক্স পার ইউনিট লেন্থ। তারপরে ফেব্রিকের প্রস্থ কত। আমরা যখন 1 গজের অর্ডার নেবো, 1 গজের প্রস্থ এটা যে বায়ার থাকবে, সে আমাদের ফিক্স করে দিবে, তুমি ভাই 60 ইঞ্চির কাপড় আমাকে দিবে, 60 দিবা, বা 50 হইতে পারে, 62 হইতে পারে, 70 পর্যন্ত হয়। তারপর আমাদের জানতে হবে ক্রিম পার্সেন্টেজ। আমরা যে এই ডেনিম ফেব্রিকটা পরে আছি, এটা কি লম্বালম্বী আড়াআড়ি সুতা দিচ্ছি, এই সুতা দেওয়ার ফলে একটু ক্রিম হয়েছে,
ক্রিমটি কুচান বলে, মানে একটু এইভাবে এইভাবে গেছে, ওইটার পার্সেন্টেজ কত সেটা আমাকে জানতে হবে। তারপর আমার ডেন্টিং অর্ডার জানতে হবে, এটা আসলে উইভিং এর একটা পার্ট। ডেন্ট বলতে আপনার উইভিং এর মেশিনের যে দাঁতগুলো থাকে, ওই দাঁতে আপনি কি পরিমাণ সুতা দিবেন, হ্যাঁ এন্ডস, যেমন 4টে সুতা দিবেন, 3টে সুতা দিবেন, ওই ওই জিনিসটা ডেন্টিং অর্ডার। তারপরে ওয়ার্কের প্যাটার্ন জানতে হবে, ওয়েবটির প্যাটার্ন জানতে হবে, কি প্যাটার্নে আপনার এই দেখেন আপনার টোটাল বল ওয়ার্কিং থেকে প্যাকিং পর্যন্ত, এটা আসলে ডেনিমের ফ্যাব্রিকের ম্যানুফ্যাকচারিং প্রসেস। তো আমরা এখানে একটা ভিডিও দেখবো, ভিডিও দেখার পরে আমরা এটা নিয়ে আলোচনা। ভিডিওটা দেখলাম আমরা। আমরা অ্যাকাউন্টেন্ট, আমাদের এত কিছু জানার দরকার, তাই না? যে কিভাবে কাপড় হয় না হয় আমাদের জানার দরকার আছে, এটা নর্মালি কিন্তু মনে হইতে পারে। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে না আমার ভাই এত কিছু জানার দরকার নাই, আমি হিসাব করব, আমাকে ডাটা দাও, ডাটা দিয়ে আমি হিসাব করবো, তাই না? হিসাব করে পার ইউনিটে কত কস্ট বেড়েছে আমি বলবো যে যোগ বিয়োগ করবো, এত হয়েছে। তখন মালিক পক্ষ বলবে যে ভাই তুমি এটাই করবা, এটা তো তোমার কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট আমার দরকার নাই। যারা হিসাব বুঝে, একজন অ্যাকাউন্টিং মাস্টার্স পাস করছে, অনার্স পাস করছে, তাকে দিয়েই তো আমার হইতে পারে না। এর জন্য আপনাকে প্রসেস বুঝতে হবে। যে কোনো বিজনেসে আমরা শুধু বলতেছি না যে আমাদের টেক্সটাইলেই বুঝতে হবে, বিষয়টা এরকম না। আমরা যেখানেই চাকরি করি আমাদের বিজনেস প্রসেস বা ম্যানুফ্যাকচারিং প্রসেস আমাদের জানা দরকার। কি কারণে দরকার আমরা যদি একটু প্রথমে তো আমরা প্রসেসটা বুঝবো, প্রসেসটা বুঝার পরে আমরা দেখবো পার ইউনিট কস্ট বের করতে আমাদের কেন এগুলো লাগছে। প্রথমে আমরা দেখি বল ওয়ার্কিং। এখানে দেখা যাচ্ছে যে বল ওয়ার্কিং, তো বল ওয়ার্কিংটা আসলে আপনার ডাইং প্রসেসের জন্য প্রস্তুত করা। এটা মোটামুটি কিন্তু উইভিং প্রসেস, হ্যাঁ ওভেন ফেব্রিকের জন্য। আপনি শুধু যে ডেনিম আমরা তৈরি করতেছি তা না, ওভেন ফেব্রিক যাই তৈরি হোক এইভাবেই হোক, একটু হয়তো প্রসেসের দিক থেকে। বল ওয়ার্কিং এ আমরা ডাইং করবো সেজন্য প্রস্তুত। প্রথমে হলো রোপ, রোপ ডাইং, হ্যাঁ স্ল্যাশার ডাইং, রোপ ডাইং, দুই ধরনের ডাইং আছে। তো আসলে আমাদের ডেনিমে বেশি ব্যবহার হয় রোপ ডাইং। স্ল্যাশার ডাইং হলো শীট আকারে হয়, আর রোপ ডাইং হলো দড়ি বা রশি আকারে হয়। তবে এটা রশিটা সোজা রশি, হ্যাঁ রশি যে আমাদের দাদা বললো যে টুইস্ট করা, এরকম টুইস্ট হবে না, সোজা রশি থাকে। এটা হলো বল ওয়ার্কিং। তো এই বল ওয়ার্কিং এর মেশিনে আমরা আমাদের চাহিদা অনুযায়ী, যেমন ধরেন হইতে পারে সেটা 8,000 গজ, 10,000 গজ, যেরকম আপনার প্রোডাকশনের অর্ডার থাকবে সেই অনুযায়ী আমরা এত লম্বা, 8,000 গজ বলতে কি আপনার কিলোমিটারের ধরলে তো অনেক, হ্যাঁ 7-8 কিলোমিটারের বেশি। এইভাবে আপনার শুরু করতে হবে। শুরু করার পরে আপনি ডাই করবেন, তার পরবর্তী প্রসেস ডাই করা। এই যে রোপ আকারে আপনি বল বানাইছেন, এরকম অনেকগুলো বল নিয়ে ডাইং মেশিন সাধারণত আপনার 36 সেটের হইতে পারে, 40 সেটের হইতে পারে, হ্যাঁ যে ধরনের ডাইং মেশিন আছে ওই ডাইং মেশিনে আপনার রোপ আকারে আপনি দিলেন। দেওয়ার পরে এখন এই ডাইং এ বিভিন্ন ধরনের করবেন, যেমন কি আমি ইন্ডিগো কালার, এটা আমরা নেভি জিন্স বলি, আসলে এটা হলো ইন্ডিগো কালার। ইন্ডিগো হইতে পারে, ব্ল্যাক হইতে পারে। তারপরে আসলে টপিং কালার, টপিংটা কি আগে ইন্ডিগো হবে, তার উপরে ব্ল্যাক বা অন্য কালার হইতে পারে। এই জিনিসটা আপনার ডাইং এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে। সেক্ষেত্রে কি ধরনের আমরা ইন্ডিগো ইউজ করলাম না ব্ল্যাক ইউজ করলাম, সেটার কালারের কত, হ্যাঁ প্রাইস কত, সেটা আমাদের জানতে হবে। তারপরে আমরা এই রোপ ডাইং এ, আর রোপ ডাইং এর ক্ষেত্রে আমাদের স্ল্যাশার ডাইং এর ক্ষেত্রে কাপড়ের কোয়ালিটিটা খারাপ হয়, কাপড়ের কোয়ালিটি না ঠিক, কালারের কোয়ালিটিটা খারাপ হয়। সেই জন্য রোপ ডাইংটা বাংলাদেশে বেশি ইউজ হয় এবং বিশ্বেও এটা বর্তমানে বেশি ইউজ হয়। তারপর আমাদের এখানে দেখতেছি আমরা লং চেইন বিমার। আসলে লং চেইন বিমারটা কিছুই না, এটা হলো ডাইং করার পরে সেটাকে আবার শীট আকারে, ইন্ডিভিজুয়াল সুতাগুলোকে আলাদা করা হয়, সেটা হলো লং চেইন বিমার। লং চেইন বিমিং থেকে মেশিন থেকে আমাদের যাচ্ছে সাইজিং মেশিনে কেন যেতেছি? আসলে আমাদের মূল টার্গেট কিন্তু উইভিং করা, কারণ আমাদের বুনতে হবে। আমরা এত সুতা মতো জানার বোঝা নাই, হ্যাঁ বোঝার দরকার নেই, আমাদের এটা বুনতে হবে। তো বুনতে হলে
সেই সাইজিং মেশিনে এই ইয়ানগুলোকে উপযুক্ত করা, সাইজিং কেমিক্যাল দিতে হবে। হ্যাঁ, সাইজিং কেমিক্যাল কেন দিবেন? আপনি যদি একটা ইয়ান ধরেন নর্মালি, আপনি নিজের টান মেরে ছিটতে পারবেন। হ্যাঁ, কিন্তু সাইজিং কেমিক্যাল মানে সাইজিং কেমিক্যালটা কিরকম, যে ভাতের মাঠ যে দেয় না, সুতি কাপড়ে ভাতের মাঠ দিলে কি শক্ত হয়, এই সাইজিং কেমিক্যাল গুলো ওরকম, ওই জাতীয়। ওইটা দেওয়ার পরে আরো আদার্স কিছু কেমিক্যাল দেয়, দেওয়ার পরে ওইটা অনেক শক্ত হয়, আপনি টান দিয়ে ছিটতে পারবেন এবং উইভিং এর সময় স্লিপ করবে না। নর্মালি ইয়ান যদি আমরা দেখি, এটা উইভিং এর সময় ছিঁড়বে এবং স্লিপ করবে। এই সাইজিং কেমিক্যাল বা সাইজিং প্রসেসে আসার পরে ওই ইয়ানগুলো স্লিপ করবে না এবং ছিঁড়বে না। তারপর আমরা যাবো উইভিং। উইভিং হলো বুনন। সোজা বাংলায় আমাদের মানে লম্বালম্বি আর আড়াআড়ি। লম্বালম্বি সুতা অনেক লম্বা আছে, আড়াআড়ি সুতা দিবে আর একটা করে চাপ দিবে, এটাই হলো উইভিং। আমরা যদি মানে চিন্তা করি যে না, এটা অনেক মেশিন মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভাষায় অনেক কিছু আছে, কিন্তু আমরা সিম্পল ভাবে ভাবি এই জিনিসটা আছে। এবং সেখানে ওই যে কাউন্টের বিষয়গুলো বলবো, যে বেশি কাউন্টার গুলো একটু সময় বেশি লাগবে, একটু ছিঁড়বে, নানান ধরনের বিষয়গুলো থাকে। সেগুলো আমরা যখন আমরা এই প্রসেস নিয়ে কাজ করবো তখন আমরা এগুলো জানবো। কিন্তু আমরা যদি নর্মালি উইভিং কিভাবে হয়, যে আপনার লম্বালম্বি সুতার সাথে আড়াআড়ি সুতা ঢুকবে, চাপ দিবে, এটি উইভিং। এখন উইভিং করা কাপড়টা আপনি আপনাকে দেওয়া হলো যে ভাই এটা তৈরি করলাম, নেন আপনি পরেন, আপনি পড়তে পারবেন না। উইভিং এর প্রসেসের পরে যদি ওই কাপড়টা পরেন, আপনার চামড়া থাকবে। হ্যাঁ, কেন? কারণ ওইটা অনেক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়েছে, ডাই ইউজ করা হয়েছে, ওইটা আপনি সরাসরি করতে পারবেন। এখন এইটার জন্য ফিনিশিং নামে একটা প্রসেস আছে। এই প্রসেসে যে সাইজিং কেমিক্যাল মানে ওই প্রসেসে যে ধরনের কেমিক্যাল গুলো দিছে, হ্যাঁ, ওই কেমিক্যাল গুলো এগুলোকে ডিসাইজ করতে হবে। হ্যাঁ, ডিসাইজ করলে আর ওই সমস্যাটা হবে। এছাড়াও আপনার ফিনিশিং প্রসেসে আরো কিছু কাজ করা হয়, যেমন উজ্জ্বলতা বাড়ানো হয়। হ্যাঁ, ফেব্রিকের আপনি দেখতেছেন যে না, আমি একটু উজ্জ্বল চাইতেছি, এটা যেরকম, এটা যারা কাস্টমার আছে তারা চয়েস করবে, এটাকে আরো উজ্জ্বল। ওয়াশের বিষয়টা আরো পরে। ফ্যাব্রিক ওয়াশ যেটা আপনারা একজন বললেন, ফ্যাব্রিক ওয়াশ এটা হলো গার্মেন্টস তৈরি হওয়ার পরে ওয়াশ, আর সেটাই হলো ডেনিমের বিউটি। হলো ওই জায়গায় কিরকম ওয়াশ করলে, আমারটা মোটামুটি র ডেনিম বা একটু হালকা ওয়াশ আছে। হ্যাঁ, কিছু কিছু দেখবেন যে অনেক ওয়াশ। বর্তমানে দেখবেন যে অনেক জায়গায় অনেক ফ্যাব্রিক আছে যে এতটুকু নাই, ছিটকে নাই। এখন কিন্তু এরকম ডেনিম তৈরি হইতেছে। তো ওই ফিনিশিং প্রসেসে আপনার উজ্জ্বলতা বাড়ানো, তারপরে এই একটু দেখবেন হালকা হালকা সুতা উপরে আসে। ওইটার ওই প্রসেসটাতে আপনার ওই আগুনের মাধ্যমে ওইটাও করা হয়, রিমুভ করা হয়। তো এই প্রসেস সবগুলোই আপনার ফিনিশিং প্রসেসে হয়। তো তারপরে আছে ইন্সপেকশন। ইন্সপেকশন তো আপনি করতেই হবে, কারণ আপনি এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি। আপনি ইন্সপেকশন ছাড়া আপনি মন চাইলো বানায় দিয়ে দিলেন, তো হবে না। কিউসি আপনাকে থাকতে হবে এবং মানে ওইটা আপনার মেনটেন করতে হবে। তো ইন্সপেকশন প্রসেসে আসলে ডিফেক্ট থাকে বিভিন্ন। ধরেন একটা উইভিং ঠিকভাবে হয় না, একটা জায়গায় লাগছে, ওরা মার্ক করে এবং অতটুকু কাইটা বাদ দেয়। তো ওই ইন্সপেকশন প্রসেস আপনার ফ্যাক্টরি এন্ডেই থাকবে, ওইটা আপনাকে মেনটেন করতে হবে। তারপরে প্যাকিং এর ক্ষেত্রে আপনি লেবেলিং করবেন এবং যে বায়ার থাকবে আপনার নির্দিষ্ট আর্টিকেল কোড থাকবে, সেই কোডের এগেনস্টে যে বায়ার আছে তাকে ডেলিভারি দিবে। এটা যদি আমরা এখন রাফলি বলি যে এইটাই একটা ডেনিম ফ্যাব্রিকের প্রসেস। এখন ফ্যাব্রিক হলো আসলে ফ্যাব্রিক তৈরি করলেন, ফ্যাব্রিকের পরে আছে যে বায়ার নমিনেটেড, আপনার যে অর্ডার দিছে তার কাছে আপনি দিয়ে দিলেন। এইটা মোটামুটি যে ওভেন ফ্যাব্রিকের প্রসেস। এখন আসলে আমরা এত কিছু জানলাম যে ওভেন ফ্যাব্রিক তৈরি করলাম, এখন আমাদের কাজকে এইটা মেইন কাজ তো এটা না, আমরা এটা একটা পার্ট। আমরা জানার চেষ্টা করলাম যে ওভেন ফ্যাব্রিকটা কিভাবে তৈরি হয়। এখন এটা খরচ বাইর করি, কস্টিং করি। আমরা এজ এ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট আমরা এইটাই করতে জানি, আমরা এইটাই করতে আমাদের ভালো লাগে, অন্য কিছু ভালো লাগে, তাই না? যে আমরা অ্যাকাউন্টিং যারা, আমরা খালি হিসাবই করি, হিসাব করব কিন্তু খরচ বের করবো, কিন্তু কিভাবে করবো,
এটা প্রসেসটা জেনে না জেনে যখন করবো তখন খালি ডাটা ভিত্তিক করলাম, ওটা ম্যানেজমেন্ট ভালো চোখে দেখবে না। যখন আপনাকে দেখবে যে না আপনি মেশিনে যাইতেছেন, মেশিনের সাথে সাথে আপনি ওই জিনিসটা বোঝার চেষ্টা করতেছেন এবং তারপরে ওই ডাটা থেকে আপনি দু একটা ওয়ার্ড ম্যানেজমেন্টকে বলতেছেন যে এইটা ঠিকভাবে হচ্ছে না, তখন কিন্তু ম্যানেজমেন্ট আপনার এই বিষয়গুলো ভালোভাবে নিবে। এটাই উদ্দেশ্য। আমরা তো কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে জানি র ম্যাটেরিয়ালস, ম্যানুফ্যাকচারিং প্রসেস, যেটা লেবার ওভারহেড থাকবে, একদম সিম্পল জিনিস। তো এই ফ্যাব্রিক কস্টিং এ আমাদের র মেটেরিয়ালের মেজর পার্ট হলো ইয়ার্ন, তারপরে ডাইস কেমিক্যাল। ইয়ার্নের পার্সেন্টেজটা থাকে 50% আর ডাইস কেমিক্যাল 10%। এখন সেটা অনেক সময় টোটাল 60 হয় র মেটেরিয়াল, অনেক সময় সেটা 60 থেকে 70 চলে যায়। কেন যায়? ওই অনেক সময় ইয়ার্নের এই যে দাদার অনেক সময় দাম বাইরে যায়। হ্যাঁ, দাদার দাম বাইরে যায় কি, ভাই মার্কেটে আমি ক্রাইসিস তৈরি করতে পারছি, আমার ইয়ার্ন আর 300 টাকায় নাই, তোমাকে 350 টাকা দিতে হবে। ওই দাদার দাম বেড়ে গেলে, কেমিক্যালের দাম বেড়ে গেলে তখন আমাদের ওই পার্সেন্টেজটা চেঞ্জ হয়। কিন্তু নর্মালি আমরা 60 থেকে 70-র মধ্যে থাকি। তো আমরা একটা ইলাস্ট্রেশন এখানে তৈরি করবো যে ইয়ার্ন কস্ট ফর ডেনিম। ইয়ার্ন কস্টটা আমাদের মেজর একটা পার্ট, যেহেতু এইখানে 50% আমরা আনতেছি। তো এইখানে আমরা একটা ইলাস্ট্রেশন দেখি। তো এখানে এন্ডস পার ইঞ্চ, আমরা 1 গজ কাপড়, এই ডেনিমটা বানাইতে ধরেন 1 গজের একটু বেশি লাগছে, কিন্তু আমরা 1 গজ কাপড়, 1 গজ কাপড়ের এই ক্ষেত্রে লম্বায় 1 গজ, কিন্তু আড়াইতে আপনার 60 ইঞ্চি হইতে পারে, 58 ইঞ্চি হইতে পারে, 70 ইঞ্চি হইতে পারে। ঠিক আছে, এটা আমরা দেখব। তো এখানে ওয়েট ক্রিম, ওয়ার্ক ক্রিমের পার্সেন্টেজ 7%। ওই যে বললাম কুচকাবে 7%। আর কাউন্ট আমরা অলরেডি জানছি যে দাদা বললো যে এত কাউন্টের সুতো 10 কাউন্ট বা 20 কাউন্ট 30 কাউন্ট বুঝেছে। আমাদের এখানে ওয়ার্কের সুতো হলো 8 কাউন্ট, ওয়েবটের সুতো হলো 10 কাউন্ট। এই দুইটা কাউন্ট আমরা জানি। এখন আমরা দেখবো যে কতগুলো সুতা লাগবে। এখন সুতা তো লাগবে আপনার লম্বায় অনেক, লম্বায় বলতে আপনার 10,000 গজের অর্ডার আপনি দিতে পারেন। কিন্তু ওই 1 গজের জন্য তো অতগুলো সুতাই লম্বি থাকবে কিনা? আমরা লম্বায় 10,000 গজ তৈরি করতেছি, 60 ইঞ্চি। এখন আমি যদি 2760টা, এখানে আমার ক্যালকুলেশন আছে 2760টা আমার সুতা লাগবে। এই সুতা কি আমার 1 গজের জন্য তো এতগুলোই সুতা লাগবে লম্বি, তাই না? তো এখানে নির্দিষ্ট ক্যালকুলেশন আছে, সেগুলো আমরা যারা কস্টিং এ কাজ করবো সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট ফরম্যাট থাকবে, সেটা দিয়ে আমরা এটা বের করবো। এখানে আমার লাগবে কি ইপিআই, এন্ডস পার ইঞ্চি, মানে পার ইঞ্চিতে আমার 46টা সুতা লাগবে। এইটার সাথে আমার ফ্যাব্রিকের উইথ গুণ দেবো। ফ্যাব্রিকের উইথ কত? 60 ইঞ্চি পার ইঞ্চি, মানে এতটুকু জায়গায় আমার 46টা সুতা যেতেছে। তাহলে 60 ইঞ্চিতে 2760। আমরা লম্বি আর আড়াআড়ি মাথায় খালি এটা ঢুকাই যে লম্বি কয়টা, আড়াআড়ি। 2760টা আমার সুতা লাগতেছে। তো এই সুতা এখন 1 গজে কতটুকু ওজনে, কারণ মিস্টার মজুমদার তো আর আমাকে অন্যভাবে বিক্রি করবে না, লম্বিতে বিক্রি করবে, বলবে যে এত কেজি, আপনি এত কেজি সুতা নেন। আমারও প্রয়োজন যে কত কেজি লাগবে। এখন এখানে দেখেন আমাদের ক্যালকুলেশনে টোটাল এন্ডস কত সেটা আমরা দিলাম, তারপর টেপ লেন্থ, এই জিনিসগুলো এত টেকনিক্যাল বিষয় আমরা ভিতরে না যাই। আমরা জাস্ট দেখি যে আমার 218 গ্রাম সুতা লাগবে 1 গজ কাপড় তৈরি করতে। লম্বিতে আমার 218 গ্রাম সুতা প্রয়োজন লম্বি। এখন ওরা যাবো আড়াআড়ি ওয়েবটে আমার যা বললাম যে আমার 60 ইঞ্চি বিবেচনা করতে হবে। ওয়েবটের সুতা আমার কি 60 ইঞ্চি, আমার এটা ফিক্সড। আমি এখানে লম্বিটা যেতেছি, আড়াআড়িতে আমার 60 ইঞ্চি থাকবে, এতটুকু থাকবে। তো সেটাতে আমার লস সহ যে ক্রিম আমার একটু কুচকাবে, এই লসটা আমার বিবেচনা রাখতে হবে। ওই লস সহ আমার 64.2 ইঞ্চি, মানে একটু বেশি লাগবে। আমি 60 ইঞ্চির সাথে আমার ওই লস যোগ করে আমার একটু বেশি হবে, 64 ইঞ্চি হবে। তো সেটা আমার ওই পিপিআই, মানে আমার আড়াআড়িতে 1 ইঞ্চিতে কতগুলা সুতা, নাম্বার অফ সুতা। আমরা কিন্তু অন্য কিছু করতেছি না যে সুতা একবার ঢেলে দিচ্ছি, এরকম না। নাম্বার অফ সুতা কয়টা, সহজ হিসাব। সেখানে আমার আড়াআড়িতে সুতা হলো 46টা, কারণ এটা কাউন্টটা কি 10 কাউন্ট, মানে একটু পাতলা। কাউন্ট যত বেশি যাবেন তত পাতলা। সেটাতে আমার 1810টা সুতা।
তাহলে আমি পায়ে গেলাম আমার লম্বিতে কতগুলো সুতা লাগবে, আড়াই। এখন কি আমি পারবো না যে আমার আড়াআড়িতে 191 গ্রামের সুতা লাগবে, ঠিক আছে, 1 গজে। এই দুইটা আমি পায়ে গেলাম। তারপরে কি আমার কিছু লস পার্সেন্টেজ চিন্তা করতে হবে। ওয়ার্পের একটা ওয়েস্টেজ থাকে, ওয়েবটের একটা ওয়েস্টেজ থাকে, এত পার্সেন্ট ওয়েস্ট হবে। দাদাও ওয়েস্ট করে, উনি 13% করে ওনার প্রোডাকশন প্রসেস। আমার ক্ষেত্রে সেটা হলো 3%। কারণ প্রোডাকশনে আপনার লসকে আপনি অস্বীকার করতে পারবেন। আর এটা যদি আপনি কনসিডারেশনে না নেন, তাহলে কি আপনার প্রপার প্রাইসিং হবে না। প্রপার প্রাইসিং না হলে আপনারা রাখবে, ম্যানেজমেন্ট রাখবে না। এই লসটা আপনাকে চিন্তা করতে হবে। লসটা আমরা ওজনে চিন্তা করলাম, সেটা আমার 225 গ্রাম লাগতেছে আমার লম্বিতে, আড়াইতে লাগতেছে 195 গ্রাম। তো টোটাল আমার 420 গ্রাম প্রয়োজন হইতেছে। 420 গ্রামের আমার দাম জানি, আমাদের পেশার মজুমদারের কাছ থেকে আমরা কিনছি ওয়ার্পের সুতা 300 টাকা দিয়ে, ওয়েবটের সুতা 320 টাকা দিয়ে। কারণ কি, উনিও ওই 300 টাকা নিবে 8 কাউন্টে, 10 কাউন্টে নিবে 320 টাকা। এটা থেকে আমরা ওই যে 68 সেন্ট পাইতেছি। হ্যাঁ, লম্বি সুতার খরচ পার গজ, প্রত্যেক গজ আমরা গজ চিন্তা করি। আর ওয়েবটে পাইতেছি 62 সেন্ট। এই আমরা পেয়ে গেলাম $1.30। তাহলে আমাদের মেজর একটা পার্ট র মেটেরিয়ালে, হ্যাঁ, ইয়ানের খরচ কত? $1.30। তারপরে আমরা এখন শুধু ইয়ান দিয়ে কি ফ্যাব্রিক হয়ে গেছে? হয় না। এখানে আমার ডাইস কেমিক্যাল লাগছে, সাইজিং কেমিক্যাল লাগছে, ফিনিশিং কেমিক্যাল লাগছে। তো অন অ্যান অ্যাভারেজ, এই চিত্রটা হলো অন অ্যান অ্যাভারেজ আমার ডাই করতে কেমিক্যাল সহ খরচ 25 সেন্ট। আমরা এখানে $100 টাকা ধরছি, মানে এটা আন্ডারস্ট্যান্ডিং এর আমরা এটার জন্য। তো এখন তো 107 টাকা বা 10 টাকা এরকম। সাইজিং এর কস্ট আমার 3 সেন্ট, আর ফিনিশিং এর কস্ট 2 সেন্ট। এখানে বিভিন্ন ধরনের কেমিক্যালের ইউজ। এখন ডিসাইজ করতেও আপনার কেমিক্যাল, মানে আপনি সাইজিং করার সময় কেমিক্যাল ইউজ করতেছেন, ওইটা আবার ডিসাইজ করে দিচ্ছেন, হ্যাঁ, রিমুভ করতেছেন। কারণ ওই কেমিক্যালটা আপনার ফ্যাব্রিকের সাথে যদি থাকে, তাহলে আপনি সেটা করতে পারবেন, বায়ার সেটা কিনবে না। তো এটার মাধ্যমে আমরা এভারেজে একটা আমরা ভেরিয়েবল কস্ট পাইলাম। সেটা হলো আমরা যেহেতু অ্যাকাউন্টিং পিপল, হ্যাঁ, এখানে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট আমরা আসি। আর আপনারা তো হবেন বলতে খুব দ্রুতই হবেন, যার যার চেষ্টা অনুযায়ী। তো সেক্ষেত্রে আমরা সবাই জানি যে কি কি খরচগুলো আসে, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ওভারহেড, আমরা ভেরিয়েবল কস্ট পাওয়া যায়। তো আমরা এখানে ইয়ানের যে এটা আমরা $1.30 পাইলাম, ডাইস কেমিক্যালে পাইলাম 30 সেন্ট। তারপরে আসলে লেবার এটা টোটাল লেবার কস্টটাকে আপনার যে মাসের পার্টিকুলার মাসের প্রোডাকশন, সেই প্রোডাকশন দিয়ে আপনি ভাগ দিবেন। তো অন অ্যান অ্যাভারেজ সেটা 20 সেন্ট পাওয়া যায়। তারপরে পাওয়ারের খরচ বর্তমানে বাড়ছে, গ্যাস বিল অনেক বাড়ছে, ডাবলের বেশি হয়ে গেছে। এটাও আপনার এখন 14 সেন্ট, হয়তো এটা কিছু আপনার 5-6 মাস আগে ওইটা 7 সেন্ট বা 8 সেন্টের মধ্যে ছিল। এটা আসলে যারা ওনার তাদের জন্য খুবই কষ্টকর, কিন্তু তারাই সম্মত হয়েছে যে ভাই গ্যাস বিল বাড়াও, কিন্তু আমাকে নিতে দিচ্ছে না গ্যাস বিল। এটা সরকারের একটা বিষয়। তারপর আপনার ভেরিয়েবল ফ্যাক্টরিতে অনেক ধরনের খরচ থাকে, হ্যাঁ, কারণ আপনি ইয়ান আনলেন, কেমিক্যাল আনলেন, এটা দিয়ে কি বানায় ফেলাবেন? মেশিন থাকতে হবে, মেশিন এই সমস্যা ওই সমস্যা। এখন হয় কি, মেশিনগুলো যত বয়স্ক হয় তার নানা ধরনের সমস্যা হয়, সেইগুলো আপনার এখানে কনসিডার করতে হবে। আপনি তো না করতে পারবেন, তখন ওই প্রসেসগুলোতে আপনার সব ধরনের মানে সব ধরনের সৈনিক আপনাকে রেডি রাখতে হবে। এই প্রসেসে আপনাকে জিএসএম মনে রাখতে হবে, আপনি কত ওজন কাপড় দিতেছেন এটা আপনাকে মনে রাখতে হবে। তারপরে অলরেডি বললাম যে 300 গজের অর্ডারের প্রাইস আর 10,000 গজের প্রাইস এক হবে? কখনোই এক হবে না। কারণ কি, 300 গজে আপনার প্রাইসটা বেশি হবে। মানে ওই প্রসেসটা চালাইতে আপনি যা খরচ করতে হবে, ডাইং এ আপনাকে যতটুকু রং দিতে হবে, 10,000 গজের ক্ষেত্রে হয়তো একটু বেশি হবে, কিন্তু আপনি 300 গজের জন্য ধরেন অতটুকু প্রয়োজনই নাই। কিন্তু আপনার মেনু তৈরি করা, বা এটাকে বলে রেসিপি, ডাইং এ বলে রেসিপি, হ্যাঁ, রেসিপি তৈরি করতে কিন্তু আপনার ওই পরিমাণ ডাইস কেমিক্যালি দিতে হবে। তখন এটা লস, 300 গজে আপনার অনেক কিছু লস করতে হবে। কিন্তু যখন আপনি 10,000 গজের অর্ডার করবেন, তখন আপনার জন্য সহজ হবে।
এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। তারপর ফ্যাব্রিকের নেচার কি, অনেক ধরনের নেচার, বললাম তো যে একটা বায়ারই আপনাকে 20-30 ধরনের চাইতে পারে। ওই নেচারটা আপনাকে মনে রাখতে হবে। আর উইথ তো আলোচনা হইলই যে 60 ইঞ্চিতে আপনার কতগুলা সুতা, যখন সেটা 70 হবে তখন আপনার আড়াআড়িতে কি সুতা বেশি লাগবে। তারপর শ্রিঙ্কেজ, এই শ্রিঙ্কেজ জিনিসটা আপনার ডেনিম ফ্যাব্রিক বলেন বা এই ওভেন ফ্যাব্রিকে ইম্পর্টেন্ট। আপনি শ্রিঙ্কেজটা কেন ইম্পর্টেন্ট, যে বায়ার বলবে ভাই তুমি আমার ফ্যাব্রিক তৈরি করে 10% দাও শ্রিঙ্কেজ, না আপনি তো বুঝেন না, আপনি বলতেছেন যে 10%। আচ্ছা, যারা প্রোডাকশন পিপল তারা বুঝুন, আপনি তো বুঝেন না যে আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, আমি শ্রিঙ্কেজ দিয়ে কি কি বুঝবো। শ্রিঙ্কেজটা হলো আপনার চাপায় দিন, কতটুকু সংকোচন করলেন ওইটাই শ্রিঙ্কেজ। কাপড় আবার সংকোচন প্রসারণ কিসের, আমি তো ভাই বুঝলাম না। এটা হলো আপনার যখন ফ্যাব্রিকটা ওয়াশ করা হয়, ডেনিম যখন এটা আপনার তৈরি করা হলো, এই করা আপনার তৈরি করার পরে ফ্যাব্রিকটা তৈরি করলেন, ফ্যাব্রিকের পরে পরবর্তী প্রসেসে গেল, তখন আপনার জিন্স প্যান্ট তৈরি হয়ে গেল। হ্যাঁ, পরে এটার কি স্টোন ওয়াশ বলে, হ্যাঁ কেমিক্যাল ওয়াশ বলে, এখন বাইরেছে লেজার ওয়াশ, আধুনিক বাইরে তো অনেকদিন ধরে চলতেছে, লেজার ওয়াশ আছে। এই ওয়াশ করার পরে দেখবেন ফ্যাব্রিক গেছে একদিক থেকে আরেক দিকে, উত্তর থেকে দক্ষিণে চলে গেছে। এটা যারা ওই ইঞ্জিনিয়ার তারা ভালো ভালো করে আমরা তো অত লেভেলে বুঝবো না, কিন্তু আমাদের এন্ড থেকে আমরা না, যখন বলবো যে ভাই তুমি ফ্যাব্রিকটা 10% শ্রিঙ্ক করে দাও, সংকোচন করে দাও, তখন কি ওয়াশের সময় এটা বাধা। এই জিনিসটা একটা কি পয়েন্ট। এটা ওই যে এই যত কম মানে কম দামি না ঠিক, কম আপনার কি বলে ওই যে 8 কাউন্টের সুতা বা 10 কাউন্টের সুতা এগুলোতে বেশি হয়, যেমন শার্টের শ্রিঙ্কেজ কিন্তু এত বেশি হয় না ডেনিম ফ্যাব্রিকে যতটা হয়। তারপরে আছে কান্ট্রি অফ অরিজিন, আমরা কোন দেশের সুতা তুলা ফাইবার ইউজ করতেছি, সেটা দিয়ে আমি তৈরি করতেছি, সেই জিনিসগুলো আমার বিবেচনা করতে হবে। তো ওভারঅল আমরা তো কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, আমি আবারও বলতেছি কেন আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেস সম্বন্ধে জানি, এটা আমাদের জানার দরকার আছে। কারণ এটা না জানলে আমাদের ইঞ্জিনিয়াররা অনেক কিছু বুঝাবে যে ভাই এটা এইভাবেই হয়। এখন আপনি ইন্টারনেট আপনার সাথে আছে, হ্যাঁ আপনি যখন দেখবেন যে ভাই এটা কেন হয়, তখন একটু যাই না, যখন ওর সাথে একটা কোশ্চেন করবেন, তখন বলবে না 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 ভাই এটা এইভাবে, হ্যাঁ এইভাবে, তখন আপনার সাথে ওর একটা দ্বন্দ্ব তৈরি হয়। এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে হয়। আর প্রোডাকশন পিপল কোনো সময় আপনাদেরকে ভালো চোখে দেখবে না, কিন্তু আপনাকে নিজ আগ্রহে জানতে হবে। যে আমি এতক্ষণ ডেনিম ফ্যাব্রিকের যে প্রসেসটা বললাম, এই প্রসেসটা আপনি যদি বেসিক ধারণা নিয়ে ওর সাথে বসেন যে ভাই এই জিনিসগুলো হইতেছে, আপনারা এটা দেখতেছেন না, বা ম্যানেজমেন্টকে বলেন, তখন কিন্তু ম্যানেজমেন্ট খুশি হবে যে না উনি প্রসেস সম্বন্ধে জানতেছে। এবং প্রপার প্রাইসিং না হইলে কোম্পানি বৈশা যাওয়া কোনো বিষয় না। কারণ আপনি আপনার পকেটের টাকা দিয়ে তাদেরকে ফ্যাব্রিক বানায়, ওই টাকা ফ্যাব্রিকের সাথে লাগায় তাদের দিয়ে দিতেছে। আপনার খরচই আছে $2.60, আপনি $2.51 বিক্রি করতেছেন। এটা রিয়েল ফিল্ডে যাতে না হয়, এটাই আমাদের দায়িত্ব। আর এই পুরা আমাদের এই প্রফেশনাল বিউটি হলো যে অনেকে আছে যে একটা ইঞ্জিনিয়ার, সে কিন্তু খালি ওই পার্টটা নিয়ে থাকে, কিন্তু আমরা অ্যাকাউন্টেন্ট যারা আছি বা আমাদের যারা আমরা পিপুল আছি, তারা কি সবই আমাদের জানতে হবে। ভাষা জানতে হয়। ভাষা বলতে কি, আপনি যে সেক্টরে কাজ করবেন সেটা ভাষা না, একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবেন। এই টোটাল এই বিষয়ে আমি আলোচনা করতে চাইছি। থ্যাংক ইউ সবাই।